স্টুডেন্টস কেমন আছো সবাই? তোমাদের তো সবার এখন টেস্ট এক্সাম চলছে। এই ক্লাসটা মাধ্যমিক 2025কে টার্গেট করে শুরু হচ্ছে। যদি তোমরা ক্লাসটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দেখো তাহলে গ্যারান্টি তোমরা ফিজিক্সে কিন্তু বেনিফিট পাবে। যাদের ফিজিক্স নিয়ে দুর্বলতা আছে বা যারা ভাবছো যে এই 2 মাস কীভাবে পড়বো, কোনগুলো পড়বো, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা নিয়ে আসা হয়েছে। আর যাদের মনে হবে যে না আমার প্রিপারেশান ভালো আছে, তো তোমরা কি করতে পারো, এই ক্লাসটাকে একটু স্পিডে দেখতে পারো। ঠিক আছে, 1.5x 2x স্পিডে টোটাল ক্লাসটাকে দেখতে পারো। তো আমরা প্র্যাকটিস ক্লাস 1 দিয়ে স্টার্ট করছি। আজকের ক্লাসে সব কোশ্চেনগুলোই কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন। হ্যাঁ, পরের ক্লাসে এসএকিউ আসবে। ঠিক আছে, এমসিকিউ, এসএকিউ, ম্যাথমেটিক্যাল প্রবলেম সবই করানো হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর কোনো রকম যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলো যা খুশি কোশ্চেন থাকবে না, পরীক্ষায় আসার মতো প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন সেরকমই কিন্তু নেওয়া হবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? মনে রাখতে হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, দস্তা ও ইস্পাতের তৈরি ধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে কী থাকবে? তার মানে আমরা দুটো পাতকে যদি এরকম রিভেট করে দিই, দিয়ে তাপ দিই, তাহলে কি হবে? এইটা একটা অন্য ধাতুর পাত, এইটা মনে করো দস্তার পাত। ঠিক আছে, আর এইটা দস্তা আর এইটা ইস্পাত। ঠিক আছে, এই জিনিসটা আমি আগে বুঝিয়ে দিই, তোমরা নিজেই অ্যান্সার করতে পারবে। এইবার আমি যখন একে তাপ দেব তখন ঘটনাটা কি ঘটবে? এই পাতটা আর এই পাতটা দুজনেই বাড়বে, কারণ আমি তাপ দিচ্ছি, দুজনেই বাড়বে। এবার যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সে কিন্তু বেশি বাড়বে, আর যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম সে কম বাড়বে। তাহলে সোজা কিন্তু আর শেপটা থাকবে না, এরকম করে বেঁকে যাবে। ঠিক আছে, এবার দস্তার থেকে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কম, তার ফলে হবে কি, দস্তা তাড়াতাড়ি বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু ইস্পাত তখনও অতটা বাড়বে না। ঠিক আছে, তাহলে দস্তা যদি তাড়াতাড়ি বেড়ে যায় তাহলে এ বেড়ে যাবে, কিন্তু এই দিকের যে পাতটা থাকবে সে কিন্তু অতটা বাড়বে না, সে কিন্তু ছোট হতে চাইবে, মানে ইস্পাত কিন্তু অতটা বাড়বে না। তাহলে কী হবে? শেপটা ঠিক এইরকম হবে, এরকম। দস্তা তো তাড়াতাড়ি বেড়ে গেছে, তাহলে এটা তো অনেকটা বেড়ে গেছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে দস্তা শেপ হয়ে যাবে, আর ইস্পাত তখন এই দিকেই থাকবে। তাহলে ইস্পাত তখন এই দিকেই থাকবে, বুঝে গেল? তাহলে উত্তল দিক মানে কোন দিকটা? এই দিকটাকে আমরা উত্তল দিক বলি। তাহলে উত্তল দিকে কে থাকবে? উত্তল দিকে কিন্তু থাকবে ইস্পাত। ঠিক আছে, তার কারণ কি? কারণ ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দস্তার থেকে কম, এইটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, মনে থাকবে? আচ্ছা, তারপরে তাপের একটি উত্তম অন্তরক মানে যার মধ্যে দিয়ে তাপ যেতে পারে না, বাধা দেয়। অন্তরক মানে হচ্ছে বাধা, বায়ু। ঠিক আছে, তাপের উত্তম অন্তরক হচ্ছে বায়ু। তারপরে কোনো আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? দেখো, অসীম হবে। তার কারণ কি? কারণ আদর্শ পরিবাহী যেটা, তার মধ্যে দিয়ে তাপ বেশি পরিমাণে যাবে, তাহলে তার তাপ পরিবাহিতাঙ্ক হবে অসীম, আর রোধাঙ্ক হবে 0। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি যে পরিবাহিতাঙ্ক সমান 1 রোধাঙ্ক, তাই তো? তাহলে রোধাঙ্ক যদি 0 হয় তাহলে পরিবাহিতাঙ্ক হবে অসীম। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। শূন্য স্থানে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, এটা আমরা সবাই জানি, শূন্য স্থানে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, কারণ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কিন্তু বিকিরণ পদ্ধতিতেই। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক এর অনুপাত কত হবে?
আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুটোর অনুপাতের মান হয় 1:1। কোশ্চেন নাম্বার 7, যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো ইনভার। তার মানে উষ্ণতা বাড়ালে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ খুব কম হয়। পরের কোশ্চেন, একটি পারদ থার্মোমিটারকে হঠাৎ গরম জলে ডোবালে পারদ সূত্র কি হবে? দেখো, পারদ থার্মোমিটারের যে পারদটা সেটা তো একটা কাঁচের টিউবের মধ্যে ভরা আছে। এবার যখন আমরা টেম্পারেচারে একটা গরম জলে ডোবাবো, টেম্পারেচার দুম করে ইনক্রিজ করে যাবে, তাহলে পাত্রটাও তো কিছুটা বাড়বে। তাহলে পাত্রটা যখন বাড়বে, আমরা এটা পড়েছিলাম যখন আমরা আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ ব্যাপারটা পড়েছিলাম। সেখানে কি দেখেছিলাম যে এইরকম একটা ফানেলের মধ্যে আমরা কোনো লিকুইড নিয়েছি, দিয়ে তাপ দিচ্ছি। যখনই তাপ দিলাম, এইখান পর্যন্ত মনে করো প্রথমে লিকুইড ছিল, যখনই তাপ দিলাম এই পাত্রটার আয়তনটা কিছুটা হলেও প্রসারিত হবে। আর যখনই প্রসারিত হবে তখন এই লিকুইডের যে লেভেলটা সেইটা কিন্তু কিছুটা নেমে যাবে, এইখানে ছিল এইখানে চলে আসবে। তারপরে আস্তে আস্তে এই তরলেরও আয়তন প্রসারণ হবে, যার ফলে আবার কিন্তু লিকুইডের লেভেলটা উপরে উঠতে লাগবে। তাহলে প্রথমে একটু নামবে, তারপরে উঠবে। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে θ⁻⁻1, থিটা ইনভার্স। ঠিক আছে, এইটা হবে থিটা ইনভার্স। এটা একটু টাইপিং মিস্টেক আছে, দেখে নিও। তারপরে কঠিন পদার্থের আয়তন প্রসারণ কেমন হয়? অবশ্যই ত্রিমাত্রিক হবে। ত্রিমাত্রিক, কারণ এক্স ওয়াই জেড তার তিনটে কোঅর্ডিনেটই যদি থাকে, আমি যদি একটা কিউব নিই, তাহলে এই কিউবকে আমি যদি তাপ দিই, কঠিন একটা কিউব, ঠিক আছে, সলিড কিউব, তাহলে এর তো দৈর্ঘ্য বাড়বে, সব দিকেই তো বাড়বে না। এটা যদি আয়তঘন হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো বাড়বে। ঠিক আছে, তাহলে হবে ত্রিমাত্রিক, কারণ আয়তন কিন্তু একটা 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি। তারপরে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো, আমরা কিন্তু আলো চ্যাপ্টারে ঢুকে গেলাম। আমি 3-4টে চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ নিয়েছি। প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই কোশ্চেন নিয়ে আসবো, কারণ এইবার আমাদেরকে মিক্স চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে। দেখো, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে ডিনোট করি? ল্যামডা। ল্যামডা ভ্যারিজ আজ 1/n, এইটা কিন্তু মনে রাখতে হবে। এন হচ্ছে কি? কম্পাঙ্ক। তাহলে যার কম্পাঙ্ক কম তারই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে কম্পাঙ্ক কম কার? অবলোহিত রশ্মির কম্পাঙ্ক কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই অবলোহিত রশ্মিরই বেশি। ঠিক আছে, তারপরে সমতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কেমন? দেখো, সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা কোথায় থাকে? দর্পণের ভিতরেই থাকে, ওই দিকে। তার মানে রেগুলো সত্যি সত্যি কিন্তু মিট করে না। আমি যদি তোমাদেরকে ছবি এঁকে দেখাই, এইটা মনে করো একটা সমতল দর্পণ, বুঝতে পেরেছো? এইখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটা থেকে একটা লাইট রে এই দিকে আসবে, আবার এই দিকে ফিরে যাবে, আবার আর একটা লাইট রে কী হবে, এই দিকে এসে এই দিকে ফিরে যাবে। ঠিক, এরা কিন্তু কখনোই মিলিত হবে না। মিলিত হতে গেলে এদেরকে পিছনের দিকে ডট ডট করে বাড়িয়ে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল কিন্তু প্রতিবিম্ব। এটা যদি এ হয় তাহলে এইটা হয়ে যাবে এ ড্যাশ। তাহলে যে রশ্মি সত্যি সত্যি মিলিত হয় না তাদের দ্বারা গঠিত যে প্রতিবিম্ব, তাদেরকে আমরা কি বলি? অসৎ। তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বকে বলি অসৎ। আর সমশীর্ষ, আমি যদি সোজা দাঁড়াই আয়নার সামনে, আমি কিন্তু নিজেকে সোজাই দেখি, উল্টো তো দেখি না, তাহলে কি হবে? অসৎ ও সমশীর্ষ। তারপরে রামধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? রামধনু গঠিত হয় আলোর বিচ্ছুরণের জন্য। ঠিক আছে, খুব ভাইটাল কোশ্চেন, বিচ্ছুরণের জন্য। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহৃত দর্পণটির প্রকৃতি কেমন? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে যে দর্পণটি ব্যবহার করা হয় সেটা কিন্তু উত্তল দর্পণ। মনে রাখবে, অবতল দর্পণ ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে অবতল দর্পণ সবসময় প্রতিবিম্বকে বড় দেখায়। তাহলে সমস্যাটা হবে কি? এইটা মনে করো কোনো একটা মিরার, ঠিক আছে, যদি ভিউ ফাইন্ডারে লাগানো থাকে এরকম মিরার, তাহলে একটা পেছনে যদি কোনো একটা বাস বা লরি আসে, তাহলে সে একাই তো আয়নাটাতে জায়গা খেয়ে নেবে, তাই না? আর কিন্তু দেখা যাবে না অন্য গাড়িগুলোকে। আর উত্তল দর্পণের কি হয়, যে ফিল্ড অফ ভিউটা অনেকটা বড় হয়, সে বস্তুগুলোকে ছোট ছোট করে দেখায়, যার জন্য আমরা অনেকটা এরিয়া দেখতে পাই। ঠিক আছে,
প্রিজমে আপতিত ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত ডিগ্রি? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। আচ্ছা, এইটা একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা I1 হবে, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। তাহলে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এইটা হবে উত্তর। আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কি? দেখো, আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অসীম, কারণ সমতল দর্পণ তো এরকম কোনো কার্ভ নয়, তাহলে এর ব্যাসার্ধ কী হবে? অসীম হবে। ঠিক আছে। মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় তার নাম কি? রেটিনা, এটা আমরা সবাই জানি, হ্যাঁ। তারপরে বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি? I ভ্যারিজ 1/λ⁴। আর এই সূত্রটাকে কার সূত্র বলা হয়? র্যালের বিক্ষেপণ সূত্র বলা হয়। খুব ভাইটাল জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। I ভ্যারিজ 1/λ⁴। তার মানে যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে তাহলে বিক্ষেপিত আলোর তীব্রতা কমবে, তাহলে লাল আলোর ক্ষেত্রে বিক্ষেপিত আলোর যে তীব্রতা সেটা কম হবে, কারণ লাল আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি। সূর্যাস্তের পর সূর্য দেখা যাওয়ার কারণ কি? আলোর প্রতিসরণ, এইটা ম্যাক্সিমাম জন ভুল করে এই কোশ্চেনের উত্তরটা। সূর্যাস্তের পর সূর্য দেখা যাওয়ার কারণ কিন্তু আলোর প্রতিসরণ, ঠিক আছে। নিচের কোনটি চাপের এসআই একক? চাপের এসআই একককে আমরা জানি পাস্কাল, কিন্তু পাস্কালের ভেতরে কি আছে? নিউটন মিটার টু দি পাওয়ার -2। এই নিউটন পার মিটার স্কয়ার, এইটাকেই আমরা সায়েন্টিস্টের নাম অনুযায়ী বলি পাস্কাল, ঠিক আছে। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। এটা তোমরা সবাই জানো, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এইখান থেকে আমাদের এইখান থেকে শুরু হয়ে গেল গ্যাসের আচরণ, ঠিক আছে। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি হবে? চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি হবে সরলরৈখিক, এটা আমরা সবাই জানি। তারপরে নেক্সট কোশ্চেন, কারণ দেখো চার্লসের সূত্রের বিকল্প রূপ কী ছিল? ভি ভ্যারিজাজ টি, আর যদি এক্স ভ্যারিজাজ ওয়াই হয় তাহলে সরলরৈখিক গ্রাফই হয়, তাই না? তারপরে চার্লসের সূত্র অনুসারে কোন তাপমাত্রায় লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে ছেদ করবে? পরম শূন্য তাপমাত্রা, তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাই তো 0 কেলভিন, তাই না? লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে ছেদ করবে, তার মানে কি? তার মানে হচ্ছে এই দিকে দেখো, গ্রাফটাকে একটু মনে করো, দেখো এই রকম গ্রাফটা ছিল, এই দিকটা তুমি নিয়েছিলে টেম্পারেচার, আর এই দিকটা নিয়েছিলে ভলিউম, আর এইখানটাকে কি বলেছিলে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? বেশ, তাহলে তাপমাত্রা অক্ষকে কোথায় ছেদ করলো? এই পয়েন্টটাতে, আর এইটাই জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হবে না? দেখো, আমরা যখন বয়েলের সূত্র পড়েছিলাম আর সেখানে যখন আমরা পিভি লেখচিত্র দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা লেখচিত্রটাকে সরলরৈখিক দেখি। গ্রাফটা কেমন ছিল দেখতে? এই দিকটা ছিল ভি, এই দিকটা ছিল পি, এই হচ্ছে গ্রাফ, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে গ্রাফ, তাহলে এটা সরলরৈখিক নয়। নেক্সট কোশ্চেন, কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? আবদ্ধ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার, ঠিক আছে। চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয়? এটাকে বলা হয়, দেখো 1/273, এইটা তোমরা কিন্তু চার্লসের সূত্র পড়ার সময়ও পেয়েছিলে, আবার যখন তোমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলে গ্যাসের, সেখানেও কিন্তু তোমরা পেয়েছিলে, ঠিক আছে। তো এটাকে আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই বলা যেতে পারে। পরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রে ধ্রুবক কোনটি? এটা সবাই জানি আমরা, ভর হচ্ছে দুটো ক্ষেত্রেই ধ্রুবক। বয়েলের সূত্রে এম কনস্ট্যান্ট আর টি কনস্ট্যান্ট মানে তাপমাত্রা, আর চার্লসের সূত্রে এম কনস্ট্যান্ট আর পি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দুটো ক্ষেত্রেই কমন কোনটা? এম, তাহলে ভর। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়? 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায়, ঠিক আছে। মানে সেখানে গ্যাসের অণুগুলোর আর কোনো মোশন থাকে না। তারপরে
2 মোল আদর্শ গ্যাস 456 কেলভিন তাপমাত্রায় 44.8 লিটার আয়তন অধিকার করে, ওই গ্যাসের চাপ কত হবে? দেখো, আমরা সবাই জানি পিভি ইকুয়াল টু এনআরটি, বার করতে দিয়েছে পি, তাহলে এনআরটি বাই ভি। এনের জায়গায় 2 মোল বসিয়ে দিলাম, আমি আর এর জায়গাটা ফাঁকা রাখছি, টি এর জায়গায় কত লিখব? 456, বেশ। আর ভি কত? 44.8 লিটার। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো এখানে এবার তোমাদের কনফিউশন যেটা, যে আর এর মান স্যার কোনটা নেব। এখানে কি দেখতে পাচ্ছ? লিটার আছে, আর আমি যদি চাপটাকে এটিএমে আনি, দেখো এটিএম দিয়ে অপশান আছে, তাহলে আমি আর এর মানটা লিটার এটিএম এককে যেটা সেটাই নেব, তাহলে 0.0821 এইটা নেব, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে 1.67 ATM, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। আজকের ক্লাসটা এত দূর পর্যন্তই ছিল, দেখা হবে আবার পরের ক্লাসে, প্র্যাকটিস ক্লাস 2 আসবে, ঠিক আছে? তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো।